একটা ভালো মেকআপ রুম না পাওয়া, যে মেকআপ রুম ফুল হয়ে আছে গাছতলাতেই মেকআপ করে নেওয়া। নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওতে আপনাদের স্বাগত। আমরা প্রতিনিয়ত একের পর এক তারকাদের নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। আর আজকে যিনি রয়েছেন তিনি কিন্তু প্রতিটি পরিস্থিতিতে জয় নিয়ে সব পরাজয়কে কাটিয়ে অপরাজিতা আড্ড হয়েছেন। অবশ্যই অভিনেত্রী, তার সাথেই আমি রয়েছি। আর তোমাকে প্রথমে স্বাগত। আর তোমার সাথে অনেক দিন আড্ডা করার আমার প্ল্যান চলছিল, কিন্তু কোনোভাবেই সময় পাচ্ছিলাম না। খুব ব্যস্ততম একজন অভিনেত্রী যার কথা বলছি। তো সব থেকে বড় বিষয়, এই ব্যস্ততম ব্যাপারটা শুনতে কতটা ভালো লাগে যখন তুমি এত বছর ধরে একটা মানুষের স্ট্রাগল থাকে, কাজ থাকে, কাজটা পাওয়াটাও যে কোনো বয়সের জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। তুমি কি বল? না, ব্যস্ততা সবসময় কাম্য, ব্যস্ততা না থাকলে ভালো লাগে না। সবসময় একটাই আশা থাকে যেন সবসময় কাজের মধ্যে থাকতে পারি। কাজ থাকাটা খুব দরকার, ফ্যামিলির সঙ্গে থাকাটাও খুব দরকার, কিন্তু তার সঙ্গে কাজ থাকাটাও দরকার। আর একটার পর একটা কাজ চলতে থাকে, আসতে থাকে, ভালো লাগে। মানে আমি চাই আমার ব্যস্ততা থাকুক, ব্যস্ততা বজায় থাকুক। অনেক মানে বলতে গেলে অভিনেতারা আমাদের বাংলায় রয়েছে, সারা দেশে রয়েছে, কিন্তু আমি বিশেষ করে বাংলার ক্ষেত্রেই বলবো, অনেকজনই আছে তাদের কিন্তু খুব একটা লাইমলাইটে হয়তো দেখা যায় না, পরিচিতির আলোতে সবসময় থাকে না, যতই তারা কাজ করে যাক। কিন্তু অপরাজিতা আড্ড বহুবার দেখিয়ে দিয়েছেন যে কোনো লিড বা কোনো নায়িকা বা এইসব শব্দর প্রয়োজন হয় না ভালো অভিনয়ে পাঠ করার জন্য। তো সেটা অনেক ছবিতে আমরা দেখেছি। সেখানে প্রাক্তনের মতন ছবিতেও কিন্তু তুমি, যেখানে ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, আমি নিজেও সেখানে সাক্ষাৎকার করেছি, কিন্তু অন্য চ্যানেলের হয়ে। কিন্তু সেখানে তোমার সবারই অল ওভার অভিনয়ের মধ্যে তুমি বলতে গেলে ডার্ক হর্সের মতন উঠে এসেছি। আলোচনা বা সমালোচনার বাইরে তোমাকে বেশি বলতে গেলে তোমাকে প্রশংসা দিয়েছিল এই চরিত্র। হ্যাঁ, প্রাক্তন খুবই প্রশংসা দিয়েছে, একদমই তাই। এবং খুব খুব প্রশংসা দিয়েছে। এখনও পর্যন্ত প্রাক্তন একটা মাইলস্টোন। ওরমভাবে ভাবি না, সবসময় ভাবি নিজের কাজটা ভালো করে করব। কাজ ভালো করে করলে নাম হবেই। সুতরাং একটা না একটা সময়ের পর মানুষের চোখে পড়বই, মানুষ রেকগনাইজ করবেই। সুতরাং সবসময় চাই কাজটা যাতে ভালো করে করি, কাজে কোনো ফাঁকি দিই না, কাজটা 100% দিয়ে করার চেষ্টা করি, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি, এবং সেখানে যেন কোনো ফাঁক না থাকে সেটার চেষ্টা করি। সুতরাং কাজের আগে হয়তো অনেক রকমের প্রবলেম হতে পারে, ল্যাদ খেতে পারি, ইচ্ছে করছে না, হ্যান ত্যান, কিন্তু যে মুহূর্তে কাজে ঢুকে গেলাম সেই মুহূর্তে কাজটাই হচ্ছে প্রায়োরিটি, কাজটাই হচ্ছে ঈশ্বর, কাজটাই হচ্ছে সব কিছু। অনেক ছবি হয় যেখানে আমরা একদম স্টিরিওটাইপ ভাবনা নিয়ে আমরা দেখেছি, সেটা সাধারণত হয়ে এসছে তাই, যে পোস্টারে ছবি থাকে তাদেরই, যাদেরকে নায়ক বা নায়িকা ভাবা হয় বা বলা হয়, বা তাদের টিম হয়তো তাই বলছে, প্রযোজক সংস্থা। তো সেখানে বা যাদের নাম খুব বেশি পপুলারিটি মিটারে অনেক এগিয়ে আছে। তো একসময় কিন্তু অপরাজিতা আড্ডর ছবি কিন্তু পোস্টারে থাকতো না। সেই সময় কি মনে হতো, কেমন মনে, এরকম কিছুই মনে হতো না। পোস্টারে থাকাটা তো মুখ্য নয়। আমি পোস্টারে থাকলাম কি থাকলাম না সেটা বড় কথা নয়, ছবিতে আমি কি করলাম এবং মানুষ কি বলছে, দর্শক কি বলছে, সেটাই ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত পোস্টারে থাকাটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। আমার কত পোস্টার পড়লো, আমার কত হোর্ডিং আছে, সেটা আমার কাছে একদম ইম্পর্টেন্টই নয়। বরং পোস্টার শ্যুট করতে গেলে আমার বিরক্ত লাগে, বাবা কত টাইম লাগে। হ্যাঁ, এইরকম নয় ওরকম, এখানে হাত রাখো, ওখানে পা রাখো, ওখানে মাথা রাখো, এরকম নয়, আমার বিরক্তই লাগে। আমি একদম কনসার্ন নই। চাইতেও এখন যে জিনিসটা তুমি এখন পাও, চাওনি তবুও, বাট সেটা কতটা নিজের ভালো লাগে যে এটার তো অভিনয়ের কৃতিত্ব। হ্যাঁ, সেটা বটে, নিজেকে দেখতে ভালো লাগে, কিন্তু ওই মানে এটা যদি বলা হয় যে পোস্টারে ছবি আছে কি নেই তার জন্য আমার মন খারাপ, একদমই নয়। আমি জানি কাজ শেষ কথা বলবে, মানুষ যখন ছবি দেখবে তখন শেষ কথা বলবে, এবং ছবিটা যদি না ভালো হয় সারা কলকাতা শহর পোস্টার দিয়ে মুড়ে দিল, সেই ছবি 3 দিনের মাথায় উঠে যাবে। সুতরাং কিরম কাজ করলাম এবং ছবিটা কোন জায়গায় গেল সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। অনেক ছবি হয়, যেটা তোমার সাথে কথা হচ্ছিল এটা নিয়ে, যে অনেক ছবি নিয়ে এক্সপেকটেশন রয়েছে, অনেক কাজ, অনেক সেটা টেলিভিশন হতে পারে বা ফিল্ম হতে পারে, সেটা ভাবলে অনেক কিছু, কিন্তু শেষ প্রান্তে গিয়ে তীরে এসে বলতে গেলে তরি রবে। হ্যাঁ, হয়তো সেখানে কেমন লাগে যে এত অনেক দূরের ভাবনা ভেবে আর সেটা এক্সপেকটেশন ভালো লাগে না, ভালো লাগে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম কোনো উদাহরণ আছে কারেক্ট করে দিতে চাই, অনেক সময় বলি যে এটা ঠিক হচ্ছে না, মানে ডিরেক্টর ইগো থেকে শোনে না।
অনেক সময় বলি যে এই জায়গাটা ঠিক হচ্ছে না, কারেক্ট করে দেওয়ার চেষ্টা করলেও অনেকে আছেন যারা ইগো থেকে Inputs শোনে নেয় না, না। যারা ইগো থেকে শোনে না, সেটা খুব বিরক্তিকর। কারণ আলটিমেটলি যখন দেখি জিনিসটা ভালো হয়নি তখন কিন্তু সবার লস। আমাদের এত খাটনি, আমাদের কষ্ট লস, প্রডিউসারের মানে প্রডিউসার যিনি পয়সা খরচা করছেন তার লস, এবং এন্টায়ার টিমের লস, হ্যাঁ, সবার লস। সুতরাং সেইটাই যদি একটু ভাবনা চিন্তা করে এবং শিখে নিয়ে করা যায়, আমি যে নাই জানতে পারি, আমি তো প্রতিনিয়ত শিখছি, রোজ শিখছি, সুতরাং ঠিক করে শিখে নিয়ে করা যায়, তাহলে তো রেজাল্টটা ভালো হয়। এরকম অনেক বহু 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 আছে। অনেক জায়গায় এরকম তো থাকে যে তোমার ইনপুটসটা মানে ডিরেক্টররা নিতে ভালোবাসেন বা তোমার নিজের ইনপুটসগুলো ম্যাক্সিমামই তাই। আজকে মৈনাকের সঙ্গে যখনই ছবি করি, মৈনাকের সঙ্গে তো আমি বোধহয় সব থেকে বেশি ছবি করেছি। মৈনাক সব ছবির সঙ্গে আগে আমার সঙ্গে আলোচনা করে, প্রত্যেকটা শটের আগে আমার সাথে আলোচনা করে। এইখানেই ওর বুদ্ধিমান ছেলে যে অপাদি এই জায়গাটা কি ভাবছো বলো তো। কৌশিক গাঙ্গুলি অত বড় ডিরেক্টর, আমি গুরু মানি কৌশিক গাঙ্গুলিকে, বলবে যে অপা এই জায়গাটা না আমি এরম ভাবছি, তুই কিরম ভাবছিস বল, তুই কি দেখতে পাচ্ছিস বলতো। ধ্রুব ব্যানার্জি, প্রত্যেকে প্রত্যেকে ভীষণভাবে নাম্বার দেয়, ভীষণভাবে এ করে যে তুমি কি বলতে চাইছো, তোমার কি ভাবনা, তুমি কিভাবে দেখছো, আমি এটা ভেবেছি, তোমার ভাবা আমার ভাবনা মিলে গেল তো খুবই ভালো হলো, নাহলে তুমি যেটা ভাবছো সেটাকে কতটা প্রায়োরিটি দেওয়া যায়। প্রত্যেকে অনেক সময় এরকম স্ক্রিপ্ট আসে যে স্ক্রিপ্টটা পড়ে তুমি দেখছো যে সেইটায় দম নেই, কিন্তু তুমি হ্যাঁ বলে দিয়েছো। তো সেখানে সেই পরিস্থিতিতে তোমার অভিজ্ঞতা, তোমার ইমপ্রোভাইজেশনটা কি অনেক সময় কাজে লাগে, বা এরকম অভিজ্ঞ অভিনেতাদের জন্যই কি অনেক সময় স্ক্রিপ্টে দম চলে আসে? স্ক্রিপ্টে দম নেই এরকম কাজ আমি খুব কম করেছি, কিন্তু অনেক সময় করি, সেটা গেস্ট অ্যাপিয়ারেন্স হলে করি, যে বিশাল কিছু করার নেই, কিন্তু যাদের সঙ্গে আমি বহুদিন কাজ করে আসি, বা এরকম স্টার কাস্ট আছে যাদের সঙ্গে আমি কাজ করতে পছন্দ করি, বা ডিরেক্টরের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সেই রকম ক্ষেত্রে অতিথি শিল্পী হিসেবে আমি কাজ করে দিই। যে হয়তো আমার রোলটাই কিছু করার নেই, কিন্তু সিনেমাটা দারুণ হবে। অনেক সময় থাকে না যে আমার রোলটায় হয়তো সেরকম কিছু করার নেই, কিন্তু সিনেমাটা যখন হবে সেটা দারুণ হবে, সেই ক্ষেত্রে আমি হ্যাঁ বলি। এবং অনেক সময় তুই যেটা বললি যে স্ক্রিপ্টে দম নেই, অনেক সময় হয় যে স্ক্রিপ্টটা হয়তো খুব ভালো হয়নি, কিন্তু খাঁচাটা ভীষণ ভালো, গল্পটা ভীষণ ভালো, সবাই মিলে ঠিক করে করলে সেই জিনিসটা ভালো দাঁড়াবে, সেক্ষেত্রেও অনেক সময় হ্যাঁ বলি। এরকম নয় যে হ্যাঁ বলি না, তবে সেটা খুব কম, কারণ আমি ছবি করি খুব ভাবনা চিন্তা করে এবং খুব ভালো করে শুনে নিয়ে তারপর করি। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা, বা সেখানে অনেক চড়াই উতরাই বা ইন্ডাস্ট্রির পরিবর্তন দেখেছো, সেখানে প্রতিনিয়ত বাংলা ছবিকে কম্প্যারিজন করা হয় যে এই ইন্ডাস্ট্রির সাথে পারছে না, ওই ইন্ডাস্ট্রির সাথে পারছে না, সেখানে কোন দিকটা তোমার ভুল মনে হয় বা ঠিক মনে হয় করা উচিত? বাংলা ছবিতে যে লেভেলের অ্যাক্টর আছে সেটা খুব কম, মানে যারা মানে আমাদের যে রিজন অনুযায়ী যদি আমরা ভাগ করি, যেরকম বলিউড, সাউথ, বাংলা ছবিতে যা স্ট্রং অ্যাক্টর আছেন, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছেন, তারা যে রকম লেভেলে কাজ করেন, তা সেই রকম অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু খুব কম ইন্ডাস্ট্রিতে আছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে এক হচ্ছে যে সুযোগের অভাব, দ্বিতীয় হচ্ছে অনেক সময় কন্টেন্টের অভাব, আর তৃতীয় হচ্ছে সবথেকে বড় টাকার অভাব। যে পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ টাকা আমাদের ইন্ডাস্ট্রিতে খরচা করা হয় না, পারেন না হয়তো প্রডিউসাররা। আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা অনেক ভালো কাজ করি, আমরা 15 দিনে যে কাজটা করি লোকে 45 দিনে সেটা ভাবতে পারে না, কিন্তু আমরা 15 দিনে করে ফেলি, কারণ আমাদের সেই দক্ষতা আছে, প্রত্যেকেরই আছে, পরিচালকেরও আছে, আর্টিস্টেরও আছে, সবার আছে। কিন্তু সেটাই যদি একটু ফ্লেক্সিবল বাজেট হয়, বাজেটটাকে যদি অনেক বড় করা হয়, মানে আরও বেশি বড় করা হয়, তাহলে অনেক ভালো কাজ হতে পারে এবং পরিমাণেও অনেক বেশি কাজ হতে পারে। কিন্তু যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি ভীষণ শ্রিঙ্ক করে গেছে এখন, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কমার্শিয়াল ছবি হয় না বললেই চলে, সব রকম ছবির দরকার আছে, কমার্শিয়াল ছবির খুব দরকার আছে। একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবির খুব দরকার। যেরকম আমরা যে ধরনের কন্টেন্ট বেস যে ধরনের ছবি করি সেটা যেরকম খুব দরকার আছে, সেটা যেরকম মানুষকে খুব আপ্লুত করে, সেরকম কমার্শিয়াল ছবিটা খুব দরকার আছে, না হলে এক্সপ্যান্ড করবে না, বড় হবে না ইন্ডাস্ট্রি, তাই না? সুতরাং আমাদের একটাই প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আমাদের টাকা। এই এত প্রতিকূলতার মধ্যেও যখন বাংলা ছবি নিজের জায়গায় দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, সেখানে অনেক সময় বাইরে থেকে এসে লোকে বলে দেয় বাংলা ছবি নাকি ঘাটিয়া। তো
তাদের মতন মানুষদের কি বলার মনে হয় যে তোমার ক্ষেত্রে তুমি এতদিন ধরে কাজ করছো যে ইন্ডাস্ট্রিতে, সেখানে এসে হঠাৎ করে একজন এসে বা যে কেউ এসে বলে দিল ঘাটিয়া, সেই প্রতিকূলতাগুলো না জেনে তাদের মতন মানুষদের তোমার মন্তব্য কি থাকবে? তাদের মতো মানুষকে কি বলবো, যে আমার কিছু বলার নেই, এটা তো মানুষের মানসিকতা। হ্যাঁ, সিনেমার বোদ্ধা, এবং তারা তো এটা তো যার যার মানসিকতা। তার মানে তিনি অল ওভার ব্যাপারটাকে রেসপেক্ট করেন না। তিনি অ্যাকচুয়ালি কি জানিস তো, বড় লোক, বিখ্যাত লোক, এদের থেকে আমি সবসময় দূরে থাকি, কারণ এরা সামনে এলেই খুব কদর্য হয়ে যায় অনেক সময়। বড় লোক মানে আমি বড় মনের মানুষের কথা বলছি না, যারা আর্থিকভাবে বড় লোক দিক দিয়ে, বা যে ধরো মনে করছে আমি খুব ভালো শিল্পী, বা আমি বিরাট বড় আমি মানে আমি একটা ইন্ডাস্ট্রিকে চালাই, আমার ছবি এলে একদম মার কাট হয়ে যায়, হ্যাঁ আমি শেষ কথা, তারা যখন সামনে আসে না, তারা খুব ভয়ঙ্কর হয়ে যায়, ভয় পাওয়ার মতো। ওই জন্য আমি সবসময় বিখ্যাত লোক এবং বড় লোক দূর থেকেই সুন্দর, কাছে এলেই তারা কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে বড় লোক যে কথাটা বা বড় ব্যক্তিত্ব যে কথাটা তার সঙ্গে মেলে না, আশাহত হতে হয়। সুতরাং আমি যিনি বলেছেন আমি বুঝতে, হ্যাঁ, এবং আমি ওনার অত্যন্ত কাজের ফ্যান। উনি অসাধারণ ছবি বানান এবং খুব স্বল্প বাজেটের মধ্যে উনি যে ধরনের, কিন্তু ঔদ্ধত্য, এটা কি ঔদ্ধত্যের পরিচয়? যে অনেক বড় লোক আছে না, যেরকম নিজের প্রচুর কিছু খরচা করে এ করে দেখায় তুমি কত গরিব। মানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা গেল, কর্ম আর মানুষের নিজস্বতা দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে পার্সোনালিটি আর তার কাজ একদম ওই যে ঔদ্ধত্য ওনার, যে ওটা ঔদ্ধত্য, যে আমি যেরকম কাজ করি, আমার ইন্ডাস্ট্রিতে যেরকম কাজ হয় সেরকম তুমিও যাও না হলিউডে, সেখানেও তোমাকেও বলবে ঘাটিয়া। হ্যাঁ, বিদেশে যেসব ছবি বানানো হয়, যে ধরনের কনসেপ্ট হয়, তুমি যা করো সেখানে তোমাকেও বলবে ঘাটিয়া। তার মানে কি তুমি ঘাটিয়া? নিশ্চয়ই নয়, তুমি অসাধারণ। সেরকম আমরাও অসাধারণ, তোমার দৃষ্টিভঙ্গি ঘাটিয়া, তাই তুমি বলছো। একদম, এটা খুব সুন্দর একটা পরিষ্কার উত্তর, যেখানে বিবেচনা করে বলতে, যেটা বিবেচনা একজন করতে ভুলে গেছিল একদম সময়। একটা যেটা নিয়ে বলছি, অপরাজিতার বিষয়ে যখনই কথা হয়, তার শুধু অভিনয় নিয়েই কথা হয়, তার গ্ল্যামার বা এই যে ব্যাপার এখন যে রিল বা সোশ্যাল মিডিয়ায় মানুষের একটা, বলতে গেলে যেটা বলে নারীদের ক্ষেত্রে, যেটা আমরা অনেক বছর ধরে দেখে এসেছি বা পুরনো সময় নারীদের আই ক্যান্ডি হিসেবে ট্রিট করা হতো এক সময়। তাদের এক্সিস্টেন্সটাই ছিল ছবির ক্ষেত্রে যে তারা তাদের যৌনতা, তাদের সৌন্দর্য এটাই ফিল্মে দেখানোর বিষয়। সেই জেনারেশনটা দেখে এসে নিজেকে ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখা, সেখানে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে সেইভাবে আমি বলবো না যে ওইটাকেই প্রভোগ করা হয়েছে, কিন্তু তুমি এই দৃষ্টিভঙ্গিটাই কিভাবে দেখো, যেখানে এখন আশা করি বাংলা ছবি বা বিভিন্ন ক্ষেত্রের ছবিতে নারীদের, আমি কোনোদিনও সেই জায়গা দেখিনি, আমি কোনোদিনও সেইভাবে দেখিনি, কারণ আমি যাদের কাজ দেখে বড় হয়েছি এবং যাদের কাজ ধারাবাহিকভাবে দেখে এসেছি, তারা অনেক বড় মাত্রার শিল্পী, যেরকম মাধবী মুখার্জি, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, তার আগেও যদি বলিস কাননবালা, মঞ্জু দে, এদের অসাধারণ পার্সোনালিটি ছিল। এবং এনাদের দেখে ভক্তি হতো, মুগ্ধতা তৈরি হতো, অন্যরকম কিছু মনে হতো না। এবং আরেকটা জিনিস যদি বলি, যে এদের আকর্ষণটাই অন্য লেভেলে ছিল, অন্য ব্যক্তিত্বে ছিল, অন্য পার্সোনালিটির ছিল। প্রত্যেকের ভিন্ন ভিন্ন, সবার কিন্তু একরকম নয়, প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এবং হিন্দিতেও আমি যাদেরকে দেখেছি, এটা ওয়াহিদা রহমান থেকে আরম্ভ করে এভরিওয়ান, আমি কাজও করেছি। জিনাতা মানেও একটা আলাদা পার্সোনালিটি, তার যে কুদৃষ্টি দিয়েছে দেখেছে, আমি তো দেখিনি, আমি তার মধ্যে বিউটিটাই দেখেছি, আমি তার ফিগারটাই দেখেছি, এবং আমি তার বোল্ডনেসটাই দেখেছি, যেটা আমি বিপাশা বাসুর মধ্যে দেখতে পাই। ওই বোল্ড সবের মধ্যেই একটা ব্যক্তি, মা কালীর মতো। মা কালীকে যদি কেউ বলে ও অসুন্দর, ও তো অসুন্দর নয়, ও সুন্দরের শেষ কথা, কিন্তু তোমাকে চোখ থাকতে হবে দেখার জন্য। আর প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, এবং প্রত্যেকটা এক একটা ইনস্ট্যান্স, এক একটা যুগের এক একটা ইনস্ট্যান্স, মধুবালা থেকে আরম্ভ করে এভরিওয়ান, সৌন্দর্যের যেরকম প্রতীক, সেটা তো কারোর হাত নেই, ভগবান যাকে যেরকম বানিয়েছে, কাউকে সুন্দর বানিয়েছে, কিন্তু অসুন্দর, কিন্তু যেভাবে নিজেদেরকে ধরে রেখেছেন এবং যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন, সেটা ইতিহাস, সেটা ইতিহাস হয়ে আছে এবং ইতিহাস হয়েই থাকবে। কিন্তু সমস্ত ইতিহাসকে কদর করার জন্য, সমস্ত ব্যক্তিত্বকে কদর করার জন্য, সমস্ত গুণকে কদর করার জন্য মন এবং চোখ থাকা চাই, যেটা সবাই নিয়ে আসে না। সেটা কর্মদোষ,
সেটা তার কর্মদোষ। তার মানে এই জিনিসটা খেলো হয়ে গেল তা নয়। তো অপরাজিতা আড্ডার মতন একজন দাপুটে মানুষ কিসে বা কাকে ভয় পায় এখনো যদি বলি? ভয় কিছুতেই পাই না, ভয় কিছুতেই পাই না। অসহায় হয়ে যাই কাছের মানুষ সুস্থ না থাকলে। ভয় পাই না, অসহায় হয়ে যাই, অসহায় হয়ে যাই। আমি যতটা দাপুটে দেখতে, আমি ভেতরে ভেতরে খুব দুর্বল। আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ, তো আমি যে কোনো সংগ্রামে লড়াই করতে পারি, কিন্তু ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাই এবং সব থেকে অসহায় বোধ করি যখন কাছের মানুষরা সুস্থ থাকেন না তখন। ইরিটেট কিসে হবে বেশি বা বিরক্ত, এমন কিছু যেটা তোমার খুব বিরক্ত করে? মিথ্যে কথা আমি একদম বরদাস্ত করতে পারি না, যেটা আমাকে খুব বিরক্ত করে। কারণ আমার মনে হয় সত্যটা বলে দেওয়া অনেক সহজ, মিথ্যের অনেক ল্যাজ থাকে এবং তার লিনিয়ারিটি মেনটেন করা যায় না। মানুষ ভুলবেই একটা না একটা। বড় বড় ক্রিমিনাল যাদের প্রচুর মাথা তৈরি হয়ে আছে, তারাও কিন্তু ভুল করেন ওই মিথ্যের লিনিয়ারিটি রাখতে গিয়ে। সুতরাং আমি সত্যতে বিশ্বাসী। আর অকারণে কাঁদলে আমার খুব বিরক্ত লাগে। কিছু মানুষ আছে না যে না, ন্যাকামি নয়, তারা কেঁদেই জয় করতে চায়। হ্যাঁ, তারা কেঁদেই যে কোনো পরিস্থিতিতে এমন কাঁদবে, এত কাঁদবে, প্রথমেই এত কাঁদবে, এত রকমভাবে কাঁদবে যে মনে করো ওটা দিয়েই আমি। সেটা আমার কাছে খুব বিরক্ত। তোমার লড়বার কেন কথা? বিশেষত নারীদের ক্ষেত্রে আমার এটা বক্তব্য। তারা প্রথমেই কেঁদে রেঁদে সিচুয়েশনটা বুঝলো না, যে পরিস্থিতিতে পড়েছে সেটা যদি ঠান্ডা মাথায় ডিল করতে চায়, যা পরিস্থিতি তৈরি হলো তার থেকে হাফ সময়ের মধ্যে সেটা হয়তো ঠিক হয়ে যাবে, রিজলভড হয়ে যাবে। কিন্তু সে এত কাঁদবে, এত করবে এবং এত সবাইকে কার্স করবে, ওর জন্য আমার এই হলো না, তার জন্য আমার সেই হলো না, আমার জীবনটা শেষ করো। কেন? তুমি লড়াই করো, শক্ত হাতে বিবেচনা করো। সেটা যারা করে না, আমার খুব বিরক্ত লাগে তাদের। সেই ক্ষেত্রে এই কথা থেকে, প্রসঙ্গ থেকে এলো, এখনকার রিয়ালিটি শোগুলি খুব বেশি কি ইমোশনাল ভ্যালুগুলোকে খুঁজে বের করে যাতে একটা দর্শকের রিচ পাওয়া যায়? সবগুলো বলবো না, বাট কিছু কি বেশি বেশি তাদের ইমোশনাল লাইফটাকে বা তাদের ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতি খুঁজতে গিয়ে অনেক সময় গল্পটা বাড়িয়ে ফেলে বা প্রেজেন্ট করে ফেলে? দেখ, আমি খুব বেশি রিয়েলিটি শো দেখি না, আমার পক্ষে জানাটা সম্ভব নয়। হ্যাঁ, আমার টিভি দেখার অভ্যেস খুব কম। দ্বিতীয়ত একজন শিল্পী যে মঞ্চে এসে দাঁড়ালো, যে রাইজিং আর কি, যাকে এখনো পর্যন্ত সবাই চেনে না, সে কোথা থেকে এলো এবং কীভাবে এবং তার ব্যাকগ্রাউন্ড কি, সেটা জানাটা কিন্তু সবার দরকার। হ্যাঁ, সুতরাং আমি যদি একজন নিউ কামার হই, আমি যদি একটা মঞ্চে দাঁড়াই, তাহলে আমি কোত্থেকে এসেছি, কিভাবে এসেছি এবং কি করতে চাই সেটা জানাটা কিন্তু দর্শকের দরকার। কারণ প্রত্যেকের আলাদা আলাদা করে একটা দর্শক হয়, প্রত্যেকের সেটা তার স্টোরি অনুযায়ী হয়। হিস্ট্রি কথাটা যে হিস্টোরি, প্রত্যেকের একটা ইতিহাস থাকে, প্রত্যেকের, সেটা জানাটা খুব জরুরি। কিন্তু আমি একটু ব্যক্তিগত ভাবনাই বলছি যে তুমি একটা কাজ করে করে অপরাজিতাঢ্য হলে, সেইখানে গিয়ে তোমাকে জানতে চাইছি আমি, তোমার পরিচয়টা জানতে চাইছি, কারণ তুমি কাজটা দেখিয়েছো, পরিচয় তৈরি করেছো। আর একটা হলো তুমি প্রথম দিন সেটে এলে, তারপরে একটা কাজ করার পরেই আমি তোমার সব জানতে চাইছি। সেখানে কি অনেকটা আমরা ইমোশনাল ভ্যালু বেশি পেয়ে যাই না? মানে হয়তো আগে থেকেই সেখানে সেই দিকটা দেখ, এটাও কিন্তু ঘটনা যে মানুষ জানতে চায়, কারণ যে ওই মঞ্চ পর্যন্ত এলো সেটাই একটা বিশাল স্ট্রাগল। একটা মানুষ যখন একটা প্রত্যন্ত গ্রাম, আমি তো হাওড়ার মেয়ে, আমি জানি যে এপার ওপারে কতটা ডিফারেন্স এখনো পর্যন্ত। সেই রকম প্রত্যন্ত প্রান্তিক মানুষ যার কালকে একটি মেয়ে আমাকে ফোন করেছিল, বললো আমি না লেখাপড়া করতে চাই, আমার এইচএসের পর বাবা পড়তে দিচ্ছে না, কিছুতেই পড়তে দিচ্ছে না, আর আমার মাকে বেধড়ক মারছে, যে আমি লেখাপড়া করতে চাইলে আমার মাকে প্রচণ্ড মারছে। মেদিনীপুরের ঘটনা। আমি তখন বললাম যে তোমার মার খেয়ে আর কেঁদে তো দরকার নেই, তোমাকে তো পুলিশের সাহায্য নিতে হবে, আমি দরকার হলে আইনিভাবে তোমাকে সাহায্য করব, তোমাকে লড়াই করতে হবে না। আমার লড়াই করার সাহস না, সে লড়তে চায় না, তারা কেউ, এইটাই হচ্ছে ঘটনা। সুতরাং সেই লড়াইটা করে যে মঞ্চ পর্যন্ত আসতে পারে, সেটাই তার একটা বিরাট সাকসেস। তারপর তো পড়ে রইলো কি করতে পারলাম আর কি করতে পারলাম নাকি, কিন্তু ওই পর্যন্ত যে আমি পৌঁছলাম সেটাই একটা স্টোরি। এটা দিয়ে আমি জিজ্ঞেস করবো যে তুমি যে জায়গা থেকে এসেছো, এই যে হাওড়ার মতন জায়গা, যেটা হয়তো আমরা কলকাতা খুব পার্শ্ববর্তী ধরি, কিন্তু তবুও ওটা একটা লড়াই। তো সেখানে একটা বিষয় বলবো যে এখন তো তাও একটা মানুষ শুরু থেকে তার ব্যাপারে মানুষ খবর পাচ্ছে। তোমাদের সময় তো কোনো খবরই কেউ নিত না, সোশ্যাল মিডিয়া ছিল না, কেউ তার কোনো জানতোই না যে অপরাজিতাঢ্য কোথা থেকে আসে বা কি করেছে, জাস্ট অভিনয়টা দেখছে। তো সেই জায়গাটায় অনেক সময় ডিমোটিভেশনও পেয়েছো, বা অনেক সময় তুমি অনেক সময় মন খারাপ করে বাড়ি গেছো, এরকম দিন হয়েছে? তো ডিমোটিভেশন মানে
প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি, আবার প্রচুর অবহেলাও পেয়েছি। সেটা তো এখন তুমি পাচ্ছই, মানে সেটা নিয়ে অনেক অবহেলা নিয়ে প্রথম অনেক অবহেলা নিয়ে কাজ করতাম, কিন্তু সেটাই অভ্যেস হয়ে গিয়েছিল। এটার কিন্তু সত্যি একটা ভালো মেকআপ রুম না পাওয়া, একটা টয়লেট না থাকা, আরও অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, সেগুলোকে হ্যাঁ অনেক গাছতলাতেও মেকআপ করেছি। অনেক সময় এটা হয়েছে যে মেকআপ রুম ফুল হয়ে আছে, গাছতলাতেই মেকআপ করে